সমরেশ মজুমদার একটা কথা বলেছেন, একটা কষ্ট অনেক সময় আরেকটা কষ্টকে ঢেকে দেয়। জিয়ানার অবস্থাও সেম। জিয়ানা যখন জেনির কাছে গিয়ে দাঁড়ায়, থরথর করে শরীর কাঁপা শুরু করলো, কারণ জেনির শরীরে কোনো কাপড় নেই, সারা শরীর আঁচড়ে ভরা, পা দুটোয় যেন রক্তের লাভার স্রোত। জ্ঞান থাকা অবস্থায় বিছানার চাদর দিয়ে হয়তো নিজেকে ঢাকার চেষ্টা করেছিল। কাপা হাতে জেনির গালে আলতো চাপড় দিয়ে বার কয়েক ডাকার পর যখন সাড়া পেল না, তখন আর কাল বিলম্ব না করে সেই বিছানার চাদরে মুড়িয়ে কাঁধে নিয়ে ছুটল দরজা বরাবর। ফ্লোরের কাছে জিয়ানার পা ক্ষতবিক্ষত হলো। জেনির ওজন কম করে হলেও 55 কেজি। জিয়ানার শরীরে যেন আজ কোনো শুভ্র শক্তি ভর করেছে, কিংবা প্রতিদিন গাড়ির ভারী চাকা নিয়ে হাঁটার জন্য আজ জেনিকেও নিতে পারল। পায়ের ক্ষতের কোনো অনুভূতিও কাজ করলো না, না একটুও হাঁপিয়ে উঠল। রাত হওয়ায় আশেপাশে কেউ নেই। গলির মোড়ে গিয়ে একটা অটো রিকশায় উঠে নিকটস্থ ক্লিনিকে ছুটল। সাইকেল চালিয়ে আসায় শরীরের তাপে জামাকাপড় শুকানোর পথে, কিন্তু কোথাও কোথাও এখনো ভেজা থাকায় ঠান্ডা লাগছে। জিয়ানার বুঝতে বাকি নেই জেনির সাথে কি ঘটেছে, কিন্তু জেনির সাথেই কেন ঘটতে হবে? যদি দোষ কিছু থেকে থাকে সেটা জিয়ানার আর জিয়াউলের। মস্তিষ্কের প্রদাহ বেড়েই যাচ্ছে ক্রমান্বয়ে। জেনিকে ধরে এখন তার বুক চিরে কান্না পাচ্ছে। আব্বু আম্মু কোথায়? কি হচ্ছে কি তাদের সাথে এগুলো? সজীব ভাইয়ার আম্মু আসেনি? কে দিবে উত্তর? তার ফোনটাও হারিয়ে গেছে 2 দিন আগে। জেনির রক্তক্ষরণ বন্ধ হয়নি। জিয়ানার শরীর ভেসে যাচ্ছে। কোথায় ধরবে? কি করবে? জিয়ানার মস্তিষ্ক একেবারেই শূন্য ঠেকল যেন। এর মাঝে জেনির 2বার গলায় টান দিল। জিয়ানা আল্লাহ বলে একটা চিৎকার দেয়। ফাঁকা রাস্তায় সেই চিৎকার বড্ড মুমূর্ষু শোনালেও কারো কানে গেল না, কারণ আর্তের আরতি কেউ শুনতে পছন্দ করে না। কারো কানে গেলেও আগ বাড়িয়ে কেউ 2 কদম এগিয়ে আসে না। আর জিয়ানার সকল ট্রেনিংয়ে প্রাপ্ত কঠিন ধৈর্য ছুটে গেল। চোখে শ্রাবণধারা বয়ে চলেছে। জিয়ানার কাছে ঠেকল দুনিয়াতে আপনজনের বিপদের সময় মানুষ বড্ড অসহায়। কান্না কণ্ঠেই রিকশাওয়ালাকে তাড়া দিয়ে বলল, মামা দ্রুত চালান, আমার আপি মরে যাচ্ছে, সব রক্ত পড়ে যাচ্ছে গো মামা, বাঁচানো যাবে না। আজ ওর বিয়ে হওয়ার কথা, কিন্তু মরে যাচ্ছে কেন? আপনার রিকশা এত স্লো কেন? জোরে যাচ্ছেন না কেন? আর কত দূর? আমার আপি না বাঁচলে আপনাকে ছাড়বো না, তাড়াতাড়ি চালান। কত শত কথা বলে গেল জিয়ানা। রিকশাওয়ালা হয়তো বুঝলো তার কষ্ট, একটা শব্দও করলো না। 10 মিনিট পর তারা একটা ক্লিনিকে এসে যখন পৌঁছালো, তখন জিয়ানা দেখে আরেক চরম বাস্তবতা, যাকে বলে মরার ওপর খাড়ার ঘা। রেপ কেস দেখে তারা পুলিশ ছাড়া ভর্তি করবে না। জিয়ানা বিস্ময়ে বাকহারা হয়ে গেল। এটা কোন পৃথিবীতে সে বাস করছে? একটা মানুষের রক্তক্ষরণে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে, তাকে আগে পুলিশ ফাইল করতে হবে? এটা কেমন নীতি? এটা কেমন অবিচার? এরাই কি তারা যাদেরকে স্বয়ং সৃষ্টিকর্তা আশরাফুল মাখলুকাত বলেছেন? 20 বিলিয়ন প্রাণীর মাঝে এদেরকে সেরা মর্যাদা ঠিক কোন কারণে দেয়া হয়েছে? দিশাহারা জিয়ানার কান্না মিশ্রিত চিৎকারে একটা কেবিন থেকে তামান্না বেরিয়ে এলো। জিয়ানাকে এমন উন্মাদের মতো তরপাতে দেখে এক প্রকার ছুটে গেল তার কাছে। প্রথমে লম্বা চুলের জন্য চিনতে না পারলেও কাছে গিয়ে হতবাক হওয়ার সময়টুকু পেল না তামান্না। জিয়ানার কাছে গিয়ে হাত ধরে তার দিকে ফিরিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। জিয়ানা সেই অবস্থাতেই স্ট্রেচারে শোয়ানো নিথর ফ্যাকাশে জেনির দিকে আঙ্গুল তুলে হাউমাউ করে কেঁদে দিল। তামান্না, আমার আপি মরে যাচ্ছে, ওকে এরা ট্রিটমেন্ট করছে না। আল্লাহ আমাদের এই কোন শাস্তি দিচ্ছেন? তামান্না, ও তামান্না, তুমি এদের একটু বলো প্লিজ, সব রক্ত ঝরে যাচ্ছে, 2বার খিঁচুনি দিয়েছে। তামান্না জেনির দিকে ছুটল, আর অবস্থা দেখে আঁতকে উঠে দ্রুত নিবিড়ের নাম্বারে ফোন দেয়। নিবিড় ফোন রিসিভ করলো না, উল্টো কেটে দিল। তাই ফটাফট টেক্সট করলো, আমাদের ভার্সিটির একটা মেয়ে জেনি নাম, খারাপভাবে রেপড হয়েছে, অবস্থা খারাপ, তার বোন জিয়ানা আশা ক্লিনিকে নিয়ে এসেছে, কিন্তু এরা ভর্তি করছে না। তুমি একটা ফোন দিলে এরা আর ফর্মালিটি দেখাতো না। প্লিজ নিবিড়।
তার ঠিক 2 মিনিটের মাথায় 2 জন নার্স আর একজন ডাক্তার হন্তদন্ত করে এসে জেনিকে দ্রুত ইমার্জেন্সি সেক্টরে নিয়ে গেল। জিয়ানা সেই দরজায় পা গুটিয়ে বসে রইল। 15 মিনিট পর নিবিড় আর সজীব এলো এক প্রকার দৌড়ে। সজীব এসেই ধপ করে জিয়ানার পায়ের কাছে বসে জিজ্ঞেস করলো, অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না? হাত পা ভেঙে গেছে, হয়তো মাথায় লেগেছে। জিয়ানা মুখ তুলে স্থির চোখে চেয়ে রইল সজীবের দিকে। ভাইয়া, আপনি কি আর আপুকে বিয়ে করবেন না? সজীব স্তব্ধ হয়ে গেল এই সময়ে এমন প্রশ্ন শুনে। তারপর আস্তে করে জিজ্ঞেস করে, কি হয়েছে ওর? আমি তো ওকে ভালোবাসি জিয়ানা, বিয়ে না করার প্রশ্ন আসছে কেন? আজ না আপনাদের আসার কথা, এলেন না কেন? সন্ধ্যায় তোমার আম্মু ফোন দিয়ে বলল ইমার্জেন্সি বের হতে হচ্ছে ওনাদের, তাই আজ যেন না আসি। এই পর্যায়ে জিয়ানা সজীবের শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলে উঠল, কেন এলেন না? আপি অপেক্ষায় ছিল যে। কেন এলেন না আপনারা? আপনারা এলে তো ওর কিচ্ছু হতো না, ওর এত বড় ক্ষতি হতো না। এখন যদি আপি মরে যায়, কে দায় নিবে? আপনি নিবেন? আপনি কি আমার মৃত আপিকে বিয়ে করবেন? আমার ধর্ষিতা আপিকে আবার ভালোবাসতে পারবেন? পারবেন বলুন তার দায়িত্ব নিতে? ধর্ষিতা কথাটা শুনে সজীব পা মেলে বসে পড়ল ফ্লোরে। নিবিড় শুধু বলেছে খারাপ কিছু ঘটেছে। এই খারাপ মানে ভেবেছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়তো। নিবিড় এগিয়ে এসে সজীবের কাঁধে হাত রাখে। সজীব এইবার বিমূঢ় নিস্তব্ধ হয়ে সেই অবস্থাতেই বসে রইল। কতক্ষণ যায়, কত মিনিট কাটে সে হিসেবে কেউ গেল না। নিবিড় এতক্ষণ শুধু জিয়ানার দিকে তাকিয়েছিল। সেই ভেজা কাপড়েই ওই অবস্থাতেই এখনো আছে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। এলোমেলো লম্বা চুল, সারা শরীর আর মুখে লুটোপুটি খাচ্ছে। বড্ড ক্লান্ত আর নিস্পৃহ দেখাচ্ছিল জিয়ানাকে। ইমার্জেন্সির দরজা খুলে ডাক্তার বের হলো। সজীব দাঁড়ায় কিন্তু আগানোর সাহস পেল না। নিবিড় এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এখন কি অবস্থা? ক্রিটিক্যাল সিচুয়েশন, গ্যাংরেপ হয়েছে ভিকটিমের সাথে। পেরিনিয়াল টিয়ার, আই মিন গোপন অঙ্গসহ আশেপাশের জায়গা ছিঁড়ে গেছে। আমরা যতদূর সম্ভব স্টিচ করেছি। এখন ব্লাড লাগবে আরও। আপাতত আমাদের ব্লাড ব্যাংকে যা ছিল চলছে, আপনারা বাকিটা ম্যানেজ করুন। সজীব ডাক্তারের কথা শোনা মাত্রই এক প্রকার ছুটে এসে ডাক্তারের শার্টের কলার ধরে ঝাঁকিয়ে প্রশ্ন করে, কি বলছেন কি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আপনার? রেপ মানে কি? রেপ হতে যাবে কেন আমার জেনির? সত্যি কথা বলুন, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? এক পা বা এক হাত কিংবা অন্ধ হয়ে গেছে তাই না? সত্যি কথা বলুন, না হলে ডাক্তার বলে খাতির করব না, একদম পুঁতে ফেলবো। নিবিড় সজীবের হাত থেকে টেনে ডাক্তারের কলার ছাড়িয়ে দিয়ে সরি বলল। ডাক্তারদের এইসব সিচুয়েশনে অহরহ পড়তে হয়। রোগী মারা গেলে ডাক্তারদের অনেক সময় লুকিয়েও থাকতে হয়। সৃষ্টিকর্তার পর জীবন বাঁচানোর দায়িত্ব নেয়ার মতো মহান পেশা আর দ্বিতীয়টি নেই। তাই তো সম্মান আর ভালোবাসার পাশাপাশি রাগ দুঃখের ভাগ না চাইলেও ভাগে পড়ে। শান্ত হ সজীব, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি দেখছি কি করা যায়। কে আছে এর পেছনে? তোকে এখন জেনির পাশে থাকতে হবে। ও বেঁচে থাকলেও সারভাইভ করতে পারবে না মানুষ কিংবা সমাজের জন্য। তোকেই ওর পাশে থাকতে হবে। তোকে সর্বোচ্চ শান্ত থাকতে হবে। কিভাবে শান্ত থাকবো রে ভাই? আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। 4.5 বছরে একটা 12 মেয়েটার হাত ধরিনি, আর ওরা আমার জেনিকে ছিঁড়ে খেয়েছে। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি দেখাতে পারছি না। আমাকেও মেরে ফেল ওর সাথে সাথে, না হলে ওর কলঙ্ক আমাকে দিয়ে দে। ওকে কি এই সমাজ বেঁচে থাকতে দিবে? আমি কি নিয়ে বেঁচে থাকবো? জিয়ানা এবার পা মেলে বসে পড়ল। কে করলো তাদের এত বড় সর্বনাশ? কেন এখনো আব্বু আম্মু আসছে না? সে কখন তামান্নার ফোন দিয়ে আঞ্জুমানকে বলেছে জেরির অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার নিবিড় ফোন দিল, তবুও এখনো আসছে না কেন? জিয়ানার মাথা ভার হয়ে এসেছে। মনের ব্যথার কাছে পায়ের ব্যথা তুচ্ছ, সামান্য লাগছে। মনটাকেই কেটে ফালা করে ফেলতে ইচ্ছা হচ্ছে তার। নিবিড় সজীবকে সান্ত্বনা দেওয়ার ফাঁকে একবার জিয়ানার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। জিয়ানা এখন পা জোড়া সোজা করে দরজায় মাথা ঠেকিয়ে বসে আছে, যার ফলে সারা পায়ের তলায় জখমের রক্ত স্পষ্ট। কান্নারত সজীবকে জয়েন্ট স্টিলের সিটে বসিয়ে এগিয়ে গেল জিয়ানার দিকে। হাঁটু গেড়ে বসে বাম হাত দিয়ে পায়ের টাকনুর কাছে ধরে একটু উঁচু করে দেখে আঁতকে উঠল। সম্পূর্ণ পায়ের পাতা ক্ষতবিক্ষত, এখনও কয়েকটা ছোট ছোট কাজ ভেতরে ঢুকে আছে। পা থেকে চোখ সরিয়ে মুখের দিকে তাকালো। একদম ফ্রিজ হয়ে বসে আছে। পা স্পর্শ করাতে
বুঝতে পারল শরীর বেশ গরম। নিবিড় কোনো অনুমতির প্রয়োজন মনে করল না। পাজা কোলে নিয়ে নার্সদের রুমের দিকে হাঁটা ধরল। জিয়ানা এখনও নড়চড়হীন অনড়, বরং নিবিড়ের বুকে মাথা এলিয়ে দিল। তার কাছে মনে হলো অথই জলে পড়ার পর একটা কাঠের টুকরা পেয়েছে ভেসে থাকার। তামান্না পেছন পেছন এলো। হাঁটারত নিবিড় জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? কাঞ্চন লাইফ সাপোর্টে আছে আজ কয়েকদিন ধরে, তাই আমিও আছি সাথে। নিবিড়কে দেখে কয়েকজন নার্স এগিয়ে আসে। নিবিড় ইশারা দিয়ে পা দেখালো। নার্স একজন জানালো ড্রেসিং রুমে নিয়ে আসতে। জিয়ানার পা ড্রেসিং করা হচ্ছে। নিবিড় পাশে দাঁড়িয়ে, মুখটা পর্যন্ত কুঁচকাচ্ছে না এই মেয়ে। একটু আগে ছুচালো সার্জিক্যাল কাঁচির মাধ্যমে ছোট ছোট কাজগুলো গুতিয়ে গুতিয়ে বের করেছে। এখন সেই কাঁচির মাথায় হ্যাক্সিসলে তুলো ভিজিয়ে চেপে চেপে পরিষ্কার করছে। দুই একবার নিবিড় বলেছে, আস্তে সিস্টার, লাগবে তো। নার্স বাঁকা চোখে চেয়ে বোঝানোর চেষ্টা করছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, যার ট্রিটমেন্ট করি সে দিব্যি বসে, আর এইদিকে তার প্রেমিক আহা উহু করে। তবু এলাকার বিখ্যাত কিংবা কুখ্যাত লোক মুখে কোনো বাঁকা রাও না করে বলে ওঠে, স্যার কাচের কাটা, তাই টিটেনাস টিকা দিতে হবে, এখনই দিয়ে দিব? অবশ্যই দিবেন। আমি কি ডাক্তার, আমাকে জিজ্ঞেস করে ট্রিটমেন্ট করবেন? না মানে আপনার প্রেমিকা, তাই আর কি, আমতা আমতা করে নার্স বলে। নিবিড় প্রেমিকা শুনে বিশেষ কোনো রিয়াকশন দেখালো না, তবে আর চোখে একবার জিয়ানার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি বলেছি আমার প্রেমিকা? ও সরি স্যার, আপনার ওয়াইফ, মাফ করবেন, আমি এখনই টিকা দিয়ে দিচ্ছি। নিবিড় কপাল ভাঁজ করে জিয়ানার দিকে ভালোভাবে চায়। কোন দিক দিয়ে এই পাগলকে তার বউ লাগে? এর মাঝে বউয়ের কোনো উপাদান নেই। যার বউ হবে তার জন্য আগাম ইন্নালিল্লাহ। নার্স টান দিয়ে সুই বের করে মেডিসিন ভরে জিয়ানার কাছে গেল। নিবিড় ভাবলো এইবার হয়তো একটু রিয়াকশন দেখাবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে জিয়ানা সেভাবেই চুপ করে শুয়ে রইল। নিবিড় উল্টো ঘুরে গেছে। নার্স তার বউ মনে করে হুডির হাতা কাঁধ থেকে সামনেই নামিয়ে নিয়েছে। মনে মনে ভাবছে, কি মুসিবত, এখন না আবার বলে বসে, যান আপনার বউকে বাথরুমে নিয়ে যান। এমনিতেই কয়েক মাসেই এই মেয়ে 3 বা 4 বার কোলে উঠে পড়েছে। কেন নিবিড় জিয়ানাকে এত সময় দিচ্ছে? কেন এই মেয়েটার কান্নায় বুক জ্বলুনি অনুভূত হচ্ছে? কেন বারবার প্রমাণ করতে ইচ্ছা হয় এই মেয়ে তার প্রিয় মানুষের অংশ? কেন এই মেয়ের উল্টাপাল্টা কথা আর কাজে সে প্রশ্রয় দিচ্ছে? কেন চেয়ারম্যানের থেকে আগলে রাখতে চাচ্ছে? নাকি সুদূর ভবিষ্যতে নীলুফা ইয়াসমিনের সেই কথাই এখনো মন মস্তিষ্ক জিয়ে রেখেছে? 20 বছর আগে নিবিড় নীলুফার কোলে মাথা রেখে বলে, ফুয়া আম্মু, আমাকে তোমার ছেলে হিসেবে লিখে নাও। আমার না তোমাকে শুধু আম্মু ডাকতে ইচ্ছে হয়, স্বপ্না আম্মুকে আম্মু ডাকতে ইচ্ছে হয় না। ছি সুখ, কতবার বলেছি স্বপ্না আম্মু না বলতে, শুধু আম্মু ডাকবে। আর আমি তোকে লিখে নিব আমার মেয়েকে দিয়ে জামাই বানিয়ে, তখন আমি তোর শাশুড়ি আম্মু হব। ফর্সা গোলগাল মুখশ্রীর বড় বড় ব্রাউন আইরিশের অধিকারী প্রচণ্ড মায়া মায়া একজন নারী নীলুফা ইয়াসমিন। কাউকে কটু কথা তো পড়ে, কাউকে না করতেও তার কণ্ঠরোধ হয়ে আসে। নীলুফার কাছে পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য সুখনীল নিবিড়। সুখ নিজেও ফুপ্পির নেওটা। তার কাছে মনে হয় ফুপ্পির চোখের একটা আলাদা জাদু আছে, কারো দিকে তাকিয়ে হেসে দিলে সে বশ হয়ে যাবে। তোমার তো মেয়ে এখনো হয়নি, হলেও এইটুকু পুচকু হবে। এত ছোট বউ আমি নিব না। নীলুফা খিলখিলিয়ে হেসে উঠল নিবিড়ের কথায়, গাল টেনে আদরে ভরিয়ে দিত সারা মুখ। না না, আমার মেয়ের জন্য এমন গোমরা মুখ বর আমিও নিব না। একটুও হাসে না বলে কাতুকুতু দিল, আর নিবিড় হেসে কুটি কুটি হয়। নিবিড় বর্তমানে ফিরে এলো নার্সের চিল্লানিতে। জিয়ানা উঠে দাঁড়িয়ে পড়েছে। নিবিড় হাতের বাহু ধরে আবার বসিয়ে দিল। সমস্যা কি তোমার? পায়ের কি অবস্থা দেখেছো? সরুন সুখ, আমাকে এখনই বাসায় ফিরতে হবে। রেপিস্টের একটা আলামত আছে ঘরে, এখনই যেতে হবে, বুঝতে পেরেছেন? নিবিড় সুখেই আটকে আছে। জিয়ানার সামনে ঝুঁকে জিজ্ঞেস করলো, কি নামে ডাকলে? সুখ। আর কখনো এই নামে ডাকবে না, মনে থাকবে?
আপনার নিবিড় নাম আমার পছন্দ না। নিবিড় মানে কঠিন। মানুষের নাম কেন এমন হবে? এর চেয়ে সুখ বেটার। সরে দাঁড়ান, নামতে দিন। আমার বসে থাকার সময় নেই। যতক্ষণ না প্রতিটা কুবাচ্চাকে ধরে ধরে তাদের পুরুষত্ব কাটব ততক্ষণ আমি জিয়ানা বসবো না। যতক্ষণ না প্রতিটা সুবাচ্চাদের হাতের নখ উঠাবো ততক্ষণ আমি জিয়ানা দুই চোখের পাতা এক করব না। আমার ফুলের মতো বোনের শরীর যারা অপবিত্র করেছে তাদের জীবন যদি জাহান্নাম না বানিয়ে দেই তবে আমার নামের অর্থ সফল না বদলিয়ে বিফল রাখব বলে গটগট করে বের হয়ে গেল। আর পেছনে নিবিড় সোজা হয়ে দাঁড়িয়ে রইল। নিবিড়ের ফোন দিয়ে জিয়ানা বারবার চেষ্টা করলো আঞ্জুমান আর জিয়াউলের নাম্বারে, কিন্তু ফলাফল শূন্য। পরে বাধ্য হয়ে জুনায়েদকে ফোন দিয়ে হাউমাউ করে কেঁদেছে। জিয়ানা কাউকেই জানাতে চাচ্ছে না জেনির এই অবস্থার কথা। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসার দরজা পর্যন্ত এলো। নিবিড় এখনও সাথেই। জিয়ানা তাকে বিশেষ পাত্তা দিচ্ছে না। ঘরের দরজায় এসে জিয়ানার চোখে ভাসল কিছুদিন আগের একটা ঘটনা। জিয়ানা সদ্য গোসল থেকে বের হয়েছে আর জেনি খেতে বসেছে। এমন সময় অনবরত কলিং বেল বাজতে থাকলে জেনি পিহল দিয়ে দেখে দুধওয়ালা। তাই দুধের নির্দিষ্ট পাত্র দরজা অল্প একটু খুলে বাড়িয়ে দেয় আর নিজেকে দরজার আড়ালে রাখে, কারণ তার গায়ে কোনো ওড়না ছিল না। ঠিক তখনই জিয়াউল এসে হাজির হন আর দরজা লাগিয়ে জেনিকে একটা থাপ্পড় মারেন। হাত থেকে দুধের পাত্র ফ্লোরে পড়ে গড়াগড়ি খায়। জেনি মাথা নিচু করে টপ টপ করে চোখের জল ফেলে। জিয়ানা বারান্দা থেকে পুরোটা দেখে। এক মেয়েকে সারা পৃথিবীর সামনে ছেলেদের মতো চলাচল করা শিখিয়েছেন আর অপর মেয়েকে লাজলজ্জা ভদ্রতার আবেশে মরিয়ে রেখেছেন। আজ জিয়াউল কি করবে? একটা সুতাও তো পায়নি জেনি নিজেকে আড়াল করতে, আজও মারবে? মরাকে কি আবার মারা যায়? আচ্ছা, জেনির জায়গায় জিয়ানা থাকলে কি করত? নিশ্চিত ফাইট করত। কিন্তু জেনি অতি দুর্বল নারী প্রজাতি। সে কি চেষ্টা করেনি নিজেকে বাঁচানোর? তাদের পিতার এমন দ্বিচারিতা আচরণ কিসের জন্য ছিল? কেন জেনিকেও ট্রেনিং দিল না? কাচে ভরা ফ্লোরে এইবার খালি পা দিল না। দরজার পাশে শোকেস থেকে স্যান্ডেল পরে নিল ব্যান্ডেজ মোড়ানো পায়ে। নিবিড় আগেই ঢুকে গেছে। দেখছে পরিবারসহ বসবাসরত একটা বাসা কেমন হয়। কত কত দরকারি অদরকারি জিনিস এদের থাকে। কেমন অদ্ভুত ভালো লাগার পরিবার পরিবার ব্যাপার ঘরময়। যদিও সব লণ্ডভণ্ড হয়ে আছে তবুও জিয়ানা আস্তে ধীরে জেনির বেডরুমে গিয়ে বিছানার নিচে একটা হাতের চেইন টাইপ ব্রেসলেট দেখল। জেনিকে উঠানোর সময় পায়ের কাছে এটা বেঁধেছিল। হাসপাতালে বসে বসে জিয়ানা নিজের মস্তিষ্কে আপন মনে স্ক্যান করে গেছে ঘরের কোনাকুনি। তারপর নার্স পায়ে ড্রেসিংয়ের সময় তার হঠাৎ খেয়ালে আসে পায়ে কিছু একটা বেজেছিল। জিয়ানা উপর হয়ে দেখছে জিনিসটা। তখন নিবিড় এলো ঘরে। জিয়ানার কাছে এগিয়ে গিয়ে ব্রেসলেটটা দেখে এক প্রকার চমকপ্রদ হলো। সাইড থেকে টিস্যু নিয়ে ব্রেসলেট হাতের স্পর্শ ছাড়া ধরে উঠায়। ব্রেসলেটের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এমন ব্রেসলেট আমি আপনার ক্লাবের বেশ কিছু ছেলেদের হাতে দেখেছি। তার মানে আপনারাই কালপ্রিট? এগিয়ে গিয়ে নিবিড়ের শার্টের কলার শক্ত করে ধরে ঝাঁকিয়ে আবার প্রশ্ন করলো, বলুন, নিজের বন্ধুর হবু স্ত্রীর এত বড় সর্বনাশ করতে আপনাদের কলিজা কাঁপলো না? আমার সাথে যদি রাগ থাকে আমাকে যা ইচ্ছা করতেন। আমার নরম বোকাশোকা বোনটাকে কেন আপনাদের শিকার হতে হলো? উত্তর দিচ্ছেন না কেন, নির্লজ্জ জানোয়ার? বলে নিবিড়কে কিলঘুষি দেয়া শুরু করলো জিয়ানা। শক্ত মন আজ ছুটি নিয়েছে। জন্মগত নারী সত্তার জন্য চোখে ফোয়ারা ঝরছে। নিবিড় খেয়াল করলো এই মেয়ে কান্না করলে নাক ফুলে লাল হয়ে যায়। না জিয়ানাকে ছাড়লো আর না মার দিতেও বাধা দিল। সেই অবস্থাতেই বিছানায় বসে পড়ল। জিয়ানা সোজা হয়ে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠটা দিয়ে চোখ মুছে হাত বাড়িয়ে বলল, ওটা আমার কাছে দেন। এটা সমুদ্রের। আমি একবার ইন্ডিয়া গিয়ে সবার জন্য আলাদা আলাদা নামের খোদাই করা এমন 12টা এনেছিলাম। তারপর ব্রেসলেট ঘুরিয়ে নিচের দিকে ছোট নামটা দেখালো। জিয়ানা চোখমুখ শক্ত করে আওড়ালো, সমুদ্র? নিবিড়ের ফোন বেজে উঠল তখনই। নিবিড় জিয়ানার দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার আম্মুর কল। হ্যাঁ আম্মু, কোথায় তোমরা? আমাদের সর্বনাশ হয়ে গেছে। তারপর চুপ হয়ে শুধু শুনে গেল। ফ্লোরে বসে পড়ল সেই অবস্থায়। নিবিড় জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বুকে থানায় ধরে নিয়ে গেছে আমাদের গরুর ফার্মের গরুকে নিষিদ্ধ হরমোনের ইঞ্জেকশন দেওয়ার জন্য। সবগুলো গরুকে কোর্ট থেকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বড় নাটক সাজিয়েছেন আপনারা। ব্রাভো। আর আম্মুকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে কলেজ
কলেজ থেকে, অভিযোগ টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস। ফ্লোরে বসে জিয়ানা পাগলের মতো হাসতে থাকলো, এক নাগাড়ে হেসেই যাচ্ছে, সাথে গড়িয়ে পড়ছে চোখের জল। আবার বলল, আম্মুকে তো বলতেই পারলাম না আমাদের আরও একটা বড় সর্বনাশ হয়ে গেছে। নিবিড় উঠে হনহন করে বের হয়ে গেল জিয়ানাদের লন্ডভন্ড বাসা থেকে। স্যাঁতসেঁতে ফ্লোরের সিমেন্টের আস্তর ছাড়া একটা মাঝারি সাইজের কামরার একপাশে মামুন ইসলাম একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন, পাশে আশরাফ দাঁড়িয়ে। সেই কামরার ঠিক মাঝ বরাবর ছাদ থেকে বাঁকানো একটা রডের সাথে বাঁধা দড়িতে একজন উল্টা ঝুলন্ত উদাম গতরের লোককে হাবিলদার মোটা লাঠি দিয়ে একাধারে প্রহার করে চলেছে। হাঁটু থেকে উরু থেতলে দিয়েছে, নাক মুখ দিয়ে রক্তসহ লালা ঝরছে ঝুলন্ত ব্যক্তিটির। চেতনাহীন কিংবা চেতনা আছে কিনা বোঝা যাচ্ছে না। মামুন ইসলাম হাত উঠিয়ে থামতে বললেন। হাবিলদার থেমে লাঠিটা মেঝেতে ছুঁড়ে মারল। ঠন ঠন শব্দে সেটা এক কোণে গিয়ে পড়ল। আশরাফ মামুন ইসলামের কানে কানে বলল, স্যার, নিবিড় আপনার অফিসে ঢুকেছে। গার্ডরা ঢুকতে নিষেধ করায় দুইজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। মামুন ইসলাম দাঁড়িয়ে গেলেন আর হাবিলদারকে ইশারা করলেন, আজ এই পর্যন্তই। একটা ভারী হকি স্টিক দিয়ে মনের মাধুরী মিশিয়ে মামুন ইসলামের অফিস রুমে যাবতীয় ফার্নিচার আর দরকারি জিনিসপত্র ধ্বংস করে চুপচাপ কাউচে বসে আছে নিবিড়, যেন নাদান শিশু ধ্বংস বিধ্বংস এই সব ব্যাপার তার সাথে একেবারেই যায় না। মামুন ইসলাম হন্তদন্ত করে প্রবেশ করলো অফিস কক্ষে। পা রাখার জায়গা নেই, প্রতিটা ইঞ্চি লণ্ডভণ্ড করে ফেলেছে, যেন বিধ্বংসী কালবৈশাখী ঝড় বয়ে গেছে এখানে। মামুন ইসলাম যেন এইসব কিছু দেখলেন না, সরাসরি নিবিড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি চাও? আপনার আসন। ইয়ার্কি হচ্ছে? না, ইয়ার্কি তো আপনি করেছেন এতদিন, এইবার আমি করব। এক সময় আমি ভাবতাম আপনার মতো হব, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আপনি আমাকে দেখে আমার মতো হতে চাইবেন। কেড়ে নেয়া পুরুষের বৈশিষ্ট্য না, কাপুরুষরাই দুর্বলের ওপর অত্যাচার করে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে। একজন দুর্বল নারীর সঙ্গম কেড়ে নেয়াকে একজন অসুস্থ বিকৃত মস্তিষ্কের লোকই কেবল করতে পারে। মুখ সামলিয়ে, হ্যাঁ, এইসব তোমার কাজ নিবিড়। আমি কখনোই দুর্বল প্রাণীর সাথে লড়ি না, সেটা তোমার চেয়ে ভালো কে জানে। আচ্ছা, জিয়াউল হকের বড় মেয়ে জেনিকে সমুদ্র গ্যাংরেপ করেছে আপনার নির্দেশে, এটা মিথ্যা? নিবিড়, আগেই বলেছি রাজনীতির জন্য আমি যতই নিচে নামি না কেন, কখনোই দুর্বল নারী আমার টার্গেট না। এরা শুধু ঘরের শোপিস হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, প্রমাণ দিন। সেদিন সমুদ্র নিজে আমাকে বলেছে জিয়ানাকে আপনার নির্দেশে কিডন্যাপ করেছে। সমুদ্রের সাথে আমার কোনো যোগসূত্র নেই। ইউ ক্যান চেক মাই কল লিস্ট অর সিসি ক্যামেরা। আর আমার কোনো কাজ লুকিয়ে করতে হয় না। জিয়াউলের একটা শিক্ষা হওয়া উচিত ছিল, বারবার সাবধান করার পরেও সে আমার পেছনে লেগেছে। আমাকে তুমি সবসময় শত্রু ভাবো, অথচ যাদের বন্ধু ভাবো তাদের আসল রূপ দেখেও দেখো না। আমাকে কেউ না যতক্ষণ শত্রু ভাবে, আমিও তাকে ততক্ষণ শত্রু ভাবি না। দুইজনের বাগবিতণ্ডায় দরজায় নকের শব্দে মামুন ইসলাম কামিন বলে অনুমতি দিলেন। আশরাফ তাড়াহুড়ো করে এসে মামুন ইসলামকে বলল, ওসি হাবিব এসেছে। কেন? ওসি হাবিব ঢুকতে ঢুকতে বললেন, সমুদ্র হত্যা মামলায় সুখনীল নিবিড়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই পৃথিবীতে যত দ্বন্দ্ব বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই কারোর বিরুদ্ধের জন্য হয়নি, হয়েছে ভালো আর জ্ঞানী মানুষদের চুপ করে থাকার জন্য, হয়েছে সুশীলদের জন্য, হয়েছে সমাজের উচ্চ পদস্থ লোকেদের নীরবতার জন্য। কারণ যখন কোনো অবক্ষয় ঘটে, তারা যদি চুপ না থেকে আওয়াজ উঠাতো, সমাজের এত ধস নামতো না। আরেক শ্রেণীর ভণ্ড নারীবাদী নামে ওপেনলি সিগারেট খাওয়াকে সম অধিকার মনে করে প্রতিবাদে রাস্তায় নেমে যায়, অথচ ধর্ষিতার জন্য তাদের কখনো রাস্তায় নামতে দেখা যায়নি। গোটা জনাকয়েক মানুষ ছাড়া ধর্ষণের বিরুদ্ধে কিংবা বাস্তবিক কোনো পদক্ষেপ নিতে এখনো দেখা যায়নি। সমাজ আইন সব আন্ধা অথর্ব। ধর্ষণের পর লজ্জা ধর্ষিতার, কিন্তু ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাই তো অহরহ বাচ্চা বুড়ো জোয়ান সকল শ্রেণীর নারী হচ্ছে ধর্ষণ। কেটে গেছে 90 দিন।
আবহাওয়ার রং বদলের সাথে সাথে বদল ঘটেছে অনেক কিছুর। খরস্রোতা নদীর মতো কোথাও ধস আবার কোথাও টিলা গড়ে উঠেছে। জিয়াউল লাইফ টাইমের জন্য পায়ের সার হারিয়েছে। টানা ৪৮ ঘন্টা পা ঝুলিয়ে প্রচুর প্রহারের জন্য মাংসপেশিতে পচনের কারণে অবশ হয়ে গেছে। হুইল চেয়ার তার এখন একমাত্র ভরসা। নিজেকে একেবারে রুমবন্দি করে রাখেন সবসময়। অপরদিকে জেনি ১৫ দিন পর সুস্থ হয়ে বাসায় ফিরে, কিন্তু পুরো এলাকায় ছড়িয়ে যায় তার রেপ হওয়ার কথা। সজীবের সাথে তার সব কিছুর ইতি ঘটেছে তখনই। জেনি নিজে থেকেই সরে এসেছে। সজীব বার কয়েক চেষ্টা করেছে, তারপর মাস দুয়েক পর মায়ের পছন্দিতা পাত্রীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করছে। জেনি সোশ্যাল সাইটে তাদের হ্যাপি হ্যাপি কাপল ফটো দেখে, তারপর মনে মনে মাশাআল্লাহ বলে। তার দীর্ঘশ্বাস যেন কারো উপর না পড়ে। আঞ্জুমানের বরখাস্ত এখনও বহাল তবিয়তে আছে। তাকে ১ বছরের জন্য বরখাস্ত করা হয়েছে, সাথে বেতন আসাও বন্ধ। গরুর ফার্ম বন্ধ, আঞ্জুমানের চাকরিও আপাতত বন্ধ। জুনায়েদ প্রতি সপ্তাহেই আসে, তবে খরচ কিচ্ছু দিতে পারে না। সে তার এক্স গার্লফ্রেন্ডের উৎসাহে আবেগের ঠেলায় গুলশানে একটা ১,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছে। সেটার ইন্টারেস্ট মাসে প্রায় ৫০,০০০। বেতন যা পায় সেটা থেকে ইন্টারেস্ট দিয়ে তারপর খেয়ে পরে তেমন কিছু থাকে না। এক্স বলার কারণ তার গার্লফ্রেন্ড তাকে ঢিস করেছে, কিন্তু লোন নেয়ার সেই কোম্পানি থেকে আর বের হতে পারছে না জুনায়েদ। একেই বলে প্রকৃত ছাগলের ৩ নাম্বার বাচ্চা। জিয়ানার ৩টা প্রাইভেট দিয়ে কোনোভাবেই চলছিল না। ব্যাংকের কিছু জমানো টাকা দিয়ে জিয়াউল আর জেনির চিকিৎসা প্লাস ফার্মের মোটা অ্যামাউন্টের জরিমানা দিয়ে সেটাও শূন্য যখন ঠেকল, তখন জিয়ানা দেখল মধ্যবিত্ত পরিবারের আসল সংগ্রাম। সংসার নামে গ্লানি কতটা কঠিন। এতটাও কঠিন হতো না যদি না আঞ্জুমান তার দিক থেকে মুখ ফিরিয়ে নিত। সেদিনের পর থেকে আঞ্জুমান আর জিয়ানার সাথে একটা সিঙ্গেল কথাও বলেনি। প্রথম প্রথম জিয়ানা খুবই কষ্ট পেলেও পরে বুঝে নিয়েছে মা তাদের এই অবস্থার জন্য জিয়ানাকেই দায়ী ভাবছে। তাদের হাসি খুশি সংসারের যেন কালো রাহুদশা চলছে, সে চলুক। খারাপ দিনের পর ভালো সূর্য আসবেই, এই আশায় প্রতিনিয়ত মানুষ বাঁচে। তাই তো সবাই বলে মানুষ বাঁচে কিসে, মানুষ বাঁচে আশায়। জিয়ানাও বেঁচে আছে সেই এক আশায়, কিন্তু আশার পিদিম জ্বলে আবার ফট করে নিভে যায়। যখন সে নিবিড়ের ক্লাবের সামনে দিয়ে যায়, জিয়ানার শরীরের ঠিক কোন জায়গায় একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা হয় সে বুঝতে পারে না, তবে তার প্রচণ্ড খালি খালি লাগে, যেটার কারণে নিজের চিল মস্তিষ্ক আজকাল থিতিয়ে যায়। নিবিড় জেলে থাকায় তার ছেলেপেলেরাও তেমন একটা আড্ডা জমায় না। এত এত খারাপের মাঝে একটা ভালোও হয়েছে। আঞ্জুমানের যে ভাই সারা জীবন তাদের ধূরছাই করে এসেছে, কিন্তু হঠাৎ তিনি একদিন একটা দলিল নিয়ে হাজির হলেন। আঞ্জুমানের নামে তাদের জেলা শহরে একটা জমি আছে, সেটা ফেরত দিতে তিনি সশরীরে হাজির হন। অতি আশ্চর্যের ঘটনা যেদিন ঘটল সেদিন হঠাৎ করে আঞ্জুমান হাউমাউ করে কেঁদেছিলেন অনেকক্ষণ। সৃষ্টিকর্তা কখনো তার নেয়ামতের সবগুলা দরজা বন্ধ করেন না। সিজদায় আকুল হয়ে কান্না করে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন রবের আরশে। সেই জমি আঞ্জুমান দিয়ে কি করবে? তার দরকার টাকা। তাই জমির দলিলে আঞ্জুমান সাইনের পরিবর্তে ১৫ লক্ষ টাকা পান। এতেই এখন তাদের টুকটাক চলছে। অপরদিকে শহরে চাঞ্চল্যকর দুটো গ্রুপের আবির্ভাব হয়েছে। খারাপটা আগে শোনা ভালো। ১০ থেকে ১৫ বছরের বাচ্চা মেয়ে নিখোঁজ হচ্ছে। এই ৩ মাসে প্রায় ৬টা মেয়ে নিখোঁজ হয়েছে। আর ভালো দিক হচ্ছে যে মুজিটা নামের একটা অদ্ভুত টিমের আবির্ভাব হয়েছে, যারা পুরুষের বিশেষ অঙ্গ কেটে উল্টো ঝুলিয়ে রেখে দেয় শহরের যে কোনো রাস্তার মোড়ে, আর লিখে দেয় আমি একজন ধর্ষক, আমাকে সবাই থুতু দেন। নিচে ছোট করে লেখা থাকে যে মুজিটা জেনিকে রেপ করা প্রত্যেকটা প্রাণী এই গ্রুপের হাতে মরেছে। শরীরের সাথে আটসাঁটভাবে চিপকে লেগে আছে স্লিভলেস ব্লাউজ, তার ওপর শিফনের জর্জেট শাড়ি, লাল টকটকে ঠোঁট, মোহনীয় ভঙ্গিমায় হেসে হেসে এগিয়ে যাচ্ছে দুইজন যুবতী। সেদিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে ভেলভেট বিছানায় অর্ধভঙ্গিতে শুয়ে আছে গড় আয়ু ফুরিয়ে যাওয়া এক পুরুষ।
একজন এগিয়ে এসে খুব কাছে ঘেঁষে বসে পড়ল, এক পা কবরে চলে যাওয়া বৃদ্ধের কাছে। অপর রমণী ওয়াইন গ্লাসে টকটকে লাল তরল ঢেলে সঙ্গোপনে ব্লাউজের নিচ থেকে একটা নেশার ট্যাবলেট মিশিয়ে দিল। গ্লাসটা নিজের দিকে অল্প খাওয়ার ভান করে বয়স্ক পুরুষটির দিকে এগিয়ে দেয়। পুরুষটিও মন্ত্রপুতের ন্যায় হাত বাড়িয়ে নিয়ে অল্প একটু গলায় চালান করে। কাছের রমণীটি যত্ন করে পুরো গ্লাস নিজ হাতে খাইয়ে দিল। ফ্ল্যাশব্যাক। জিয়ানা বাহিরে যতই চিল কিংবা কুল থাকার চেষ্টা করুক না কেন, কোথাও যে সে নিজের মাঝে নেই সেটা জেনি লক্ষ্য করে। সারাক্ষণ নেচে কুদে বেড়ানো মেয়েটা হঠাৎ চুপসে গেছে তাদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে। সেই ঘটনার পর থেকে তামান্নার সাথে জিয়ানার আর জেনির সখ্যতা বেড়েছে। কাছ থেকে কেউ খারাপ না, আর দূর থেকে কেউ ভালো না। একটা মানুষকে বিচার করার আগে তার নিকটে আসা উচিত। দূর থেকে কারো পরিস্থিতি বিবেচনা করা যত সহজ, কাছ থেকে ঠিক ততই কঠিন। আপাত দৃষ্টিতে যেটা সাদা পানি, পারতপক্ষে সেটা হতে পারে সর্বোচ্চ সহিংসু অ্যাসিড। তামান্নার ব্যাপারটা ঠিক তেমন। গরিব ঘরের সুন্দরী মেয়ে হওয়ায় বিয়ে হয় টাকাওয়ালা এক বয়স্ক লোকের সাথে। 1 বছর সংসার করার পর জানতে পারে আগের পক্ষে ছেলে মেয়ে সহ বউ আছে। রাগে দুঃখে নিজেই ডিভোর্স দেয়। কিন্তু বাস্তবতা যে অনেক কঠিন। একা একটা মেয়ে অর্থ ছাড়া কিংবা পরিবার ছাড়া সারভাইভ করতে পারে না। যে উকিলের মাধ্যমে সে ডিভোর্স দিয়েছে সেই উকিলই তাকে প্রস্তাব দেয় বিয়ের। স্ত্রী বিয়োগ উকিলের একটা ছেলে ছিল, তাই তামান্না আর আপত্তি করেনি। কিন্তু অনেকটা বড় বয়সী সেই ছেলে কোনোভাবেই তামান্নাকে মেনে নিতে পারেনি। দিন দিন তার উগ্রতা আর হিংস্রতা যখন বেড়েই যাচ্ছিল, তখন উকিল নিজেই তামান্নাকে কিছুদিন দূরে থাকতে বলে। দূরে থাকতে এসে সেই যে দূরত্ব তৈরি হয়েছিল আর সেটা ফিল আপ হয়নি। তারপর 2 বছর টুকটাক মডেলিং করেই চলেছে। হঠাৎ সাবেক সাংসদ কালাম কাঞ্চন ইউনিভার্সিটির এক প্রোগ্রামে তামান্নাকে দেখে পছন্দ করে আর বিয়ের প্রস্তাব দেয়। তামান্না ততদিনে উচ্ছৃঙ্খল জীবনে দাপটের সাথে চলছে। কোনো বাধা নেই, সামাজিকতার দায় নেই, সে রাজা আপন দুনিয়ায়। তাই পুরোপুরি উচ্ছন্নে তার লাইফ। সেই অবস্থায় আবার বিয়ের প্রস্তাব পেয়ে প্রায় সাথে সাথেই সাংসদ কালাম কাঞ্চনের বাগদত্তা হয়। ক্ষমতা আর প্রাচুর্যই তখন তামান্নার একমাত্র সুখ ছিল। কিন্তু নিবিড়কে দেখলে মস্তিষ্কের কোথাও ক্ষীণ যন্ত্রণা অনুভূত হতো প্রতিনিয়ত। কড়া ব্যক্তিত্ব আর স্পষ্টভাষী নিবিড়ের দিকে এক প্রকার তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে থাকত তামান্না। একবার পার্টি অফিসের এক প্রোগ্রামে নিবিড়ের বাবার অ্যাসিস্ট্যান্ট আশরাফ তামান্নাকে প্রস্তাব দেয় নিবিড়ের ক্লাবে রাত যাপনের জন্য। তামান্না সেদিন খুশিতে পেখম মেলে নেচেছিল এই ভেবে যে নিবিড় নিজে প্রস্তাব দিয়েছে। কিন্তু সেদিন সে নিবিড়ের ব্যক্তিত্ব আর স্পষ্টভাষী স্বভাবের পরে যেন চিনল আরেক ভয়ঙ্কর দিক। নিবিড় নারী শরীর তীব্র ঘৃণা করে। প্রেম ভালোবাসা তো দূরের কথা, সামান্য কামনা বাসনা হয় না তার নারী শরীরের প্রতি। বরং প্রথমে জিজ্ঞেস করে, নিজ ইচ্ছায় এসেছেন? যদি বলে হ্যাঁ, তবে তার খবর খতম। আর যদি বলে না, তাকে এই পেশায় জোরপূর্বক আনা হয়েছে, কান্নাকাটি শুরু করে, তবে তাকে নিবিড় নিজ প্রয়াসে ভালো জীবনে ফিরিয়ে দেয়। তবে শর্ত একটাই, এই জেলা ছাড়তে হবে। নিবিড়ের সাথে তামান্নার ক্লেশ তেমন একটা হয়নি। নিবিড় জাস্ট তামান্নাকে ব্যবহার করে কাঞ্চনের কাছে ফায়দা নিত। এই জন্য তামান্নাকে ডেটও করেনি। এমনকি ক্লাবে এলে তাকে বাড়ি ফিরে যেতে বলতো। ফোনে কথা বলে কৌশলে নানা তথ্য সংগ্রহ করে রেজাউল সরকারের পক্ষে কাজ করেছিল এবং পরবর্তীতে রেজাউল জয়ীও হয়। এই জন্য জেএনজির জিন্দাপীর খ্যাত আরাফাত রহমান একটা কথা বলেছেন, রাজনীতি জটিল জিনিস। আপনি যেটা দেখতেছেন সেটা রাজনীতি না, আপনি যেটা দেখেন না সেটাই রাজনীতি। তারপর নিবিড়ের সুবাদে সমুদ্রের সাথে সখ্যতা বাড়ে তামান্নার। আর তামান্না সমুদ্রের ভালো ব্যবহার আর যত্নে এইবার ভেবে নেয় সত্যি সত্যি একজন আত্মার মানুষ পেয়েছেন। কিন্তু না, কিছুদিন পর থেকেই সমুদ্রের আসল চেহারা প্রকাশ পেতে থাকে। নানা ক্লাবে অন্য পার্টির লোকেদের সাথে পরিচয় করিয়ে দেয়, প্লাস তাদের সাথে নিরিবিলি ঘরে রেখে নিজে সরে পড়ত। কিছুদিন থেকে সরাসরি বিভিন্ন রাজনৈতিক লোকদের খুশি করতে বললে ঘৃণায় নিজ থেকে যোগাযোগ বন্ধ করে দেয় তামান্না। কিন্তু তাদের ব্যক্তিগত মুহূর্তের
ভিডিও ক্লিপ দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। অন্য কোনো উপায় না পেয়ে মৌসুমীর সাথে যোগাযোগ করে। সে যেন তার স্বামীকে আটকায়। মৌসুমী সত্য না মিথ্যা যাচাই করার জন্য তামান্নার কথা মতো সেদিন বোরকা পরে নির্দিষ্ট হোটেলে পৌঁছায়। সমুদ্র তাকে তামান্না ভেবে এক প্রকার হাত ধরে টেনে নিয়ে হোটেল রুমে নিয়ে যায় এবং কোনো প্রকার কথা ছাড়াই বাহির থেকে দরজা লক করে চলে আসে। সমুদ্র নিজের অজান্তে নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে লেলিয়ে দেয়। সেদিন মৌসুমী নিজেকে বাঁচাতে পারেনি, আর পারেনি নিজ স্বামীকে ক্ষমা করতে। জেনির সাথে হওয়া অন্যায় তামান্না সহ্য করতে পারেনি। জিয়ানারা হাসপাতাল থেকে বের হওয়ার পর সে মৌসুমীর সাথে যোগাযোগ করে আর সমুদ্রের ফ্ল্যাটে গিয়ে দুইজনে মিলে প্রথমে প্রচণ্ড নেশা করায় এবং জেনির সাথে ঘটা ঘটনার কথা স্বীকার করায়। কে কে ছিল সাথে সব জেনে নেয়। তারপর পানি ভর্তি বাথটাবে সমুদ্রকে ডুবিয়ে রেখে চলে আসে। মৌসুমী সহজ সরল মেয়ে থেকে এখন হয়ে গেছে একজন ধর্ষক, ঘাতক নারী। তামান্না, মৌসুমী, জেনি আর জিয়ানার টিম। জি মুজিটা। জি মানে জেনি, মু মানে মৌসুমী, জি মানে জিয়ানা, টা মানে তামান্না। তামান্না আর জেনি স্টেক হোল্ডার এই গ্রুপের। তামান্না আর জেনি স্ট্রোক হোল্ডার এই গ্রুপের। তারা সরাসরি সশরীরে কাজ করে। জিয়ানা আর মৌসুমীকে ক্রাইম করতে দেয় না, তারা দুইজন শুধু প্ল্যান করে। সমুদ্র হত্যা মামলায় নিবিড় যে নির্দোষ সেটা এই চারজন খুব ভালো করেই জানে এবং একজন নারী অন্য নারীর হাবভাব খুব ভালো টের পায়। জিয়ানা পারিবারিক সমস্যায় যতটা না কাবু, তার চেয়ে বেশি কাবু কারো অনুপস্থিতিতে। অপরদিকে জেনি অত্যন্ত স্বাভাবিক আচরণ করে, এমনকি সৃষ্টিকর্তার নিকট শুকরিয়াও আদায় করে। এমন দুর্ঘটনার শিকার না হলে সে এতটা কঠোর হতে পারত না। সজীবের মতো ভেড়ার সাথেই সারা জীবন কাটাতে হতো, আর না ধর্ষকদের শাস্তি দেওয়ার কথা চিন্তা করতে পারত। তামান্নারও জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসছে, তাই নিজের জীবন মোটামুটি উৎসর্গ করেছে এই কাজে। 2 দিন পর নিবিড়ের ফাইনাল রায় বের হবে। সবকিছু নিবিড়ের বিপক্ষে। জিয়ানার ভাষ্যমতে নিবিড়কে তার নিজ পিতা আর রেজাউল সরকার মিলে ফাঁসিয়েছে। ভেতরের খবর না জানলেও এটাই নিশ্চিত, কেননা আসামি পক্ষের উকিল আর সাক্ষী খুবই দুর্বল। নামকা ওয়াস্তে শুধু হাজিরা দেয় আদালতে। 2 দিন আগে মক্কুর সাথে জিয়ানার দেখা হয়। প্রায়ই মক্কু তাদের খোঁজখবর নিয়ে যায়, কিন্তু হঠাৎ মক্কুর কথায় জিয়ানার সন্দেহ হয়, কারণ তার মামার জমির বিনিময়ে টাকা দেওয়ার কথা বাহিরের কেউ জানে না। কিন্তু মক্কু কিভাবে জানলো? একটু খোঁজ নিয়ে জানতে পারে সেই জমি জাল দলিল করে অনেক বছর আগেই তাদের মামা বিক্রি করে বসে আছে। জিয়ানাদের পরিবারের ওপর নিবিড় জেল থেকেও নজর রেখেছে, আর মকুকে দিয়ে তার মামার কাছে টাকা দিয়ে পাঠিয়েছে। জিয়ানা ধাক্কার মতো খেয়েছিল প্রথমে, তারপর তামান্নার কাছে শুনে বুঝতে পারে নিবিড়ের স্বভাবই এমন। যদি মনে হয় তার কারণে কেউ সাফার করছে, সে গোপনে তাদের ছায়া হয়ে দাঁড়ায়। আর রাজনীতি থেকে সে কোনো আর্ন করে না। নিবিড় 5 স্টার পাওয়া ফিন্যান্সার। কলেজ লাইফ থেকে তার তথ্য প্রযুক্তির ওপর আগ্রহ ছিল। অনেক বছর থেকে সে দাপটের সাথে ফিন্যান্সিং করে আসছে, অথচ নিজেকে মুড়িয়ে রাখে এক অন্য চরিত্রের চাদরে। জিয়ানা তাই সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক নিবিড়কে সাহায্য করবে, কিন্তু লাস্ট বার আদালতে এক প্রকার প্রমাণ হয়ে গেছে নিবিড় দোষী। বাথটাবে নিবিড়ের হাতের ছাপ, দারোয়ান আর সবশেষে বদির সাক্ষীতে সবকিছুই নিবিড়ের বিপক্ষে। নিবিড়ের যদিও এতে কোনো হেলদোল ছিল না, সে দিব্যি চেয়ে চেয়ে সব শান্তভাবে দেখে গেছে, কিন্তু অশান্ত ছিল একজন। তার ছটফটানি বাহির থেকে স্পষ্ট দেখা গেছে। একজন নির্দোষ অযথা শাস্তি পেতে পারে না নিশ্চয়ই। তাই জেনি আর তামান্না প্ল্যান করে রেজাউলের বাংলোতে কলগাল সেজে যাবে। প্রথমে অনেক নেশা করাবে, তারপর পেট থেকে কথা বের করবে। কিন্তু বিপত্তিবাদে জেনির প্রচণ্ড জ্বর চলে আসায় আর তার জায়গায় জিয়ানাকে আসতে হয়। বর্তমান জেনি, জিয়ানা আর তামান্না মিলে ভার্সিটির কাছে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তাদের কাজের সুবিধার্থে নিলেও সবাই জানে ভার্সিটির কাছাকাছি থাকার জন্য নিয়েছে। তাছাড়া গ্রুপ স্টাডির ব্যাপার আছে। জিয়ানা শরীর থেকে একটানে পাতলা শাড়িটা খুলে বিছানায় ছুঁড়ে দিল। ব্লাউজের হুক ধরে এদিক সেদিক টানাটানি করতে করতে কটমট করে জেনির দিকে তাকিয়ে বলে, এমন কোলবালিশের কভারের মতো আটসাট জিনিস তোমাদের কে পরতে বলেছে? আমার দম বন্ধ হওয়ার জোগাড়। অসহ্য বাতেলার নাকড়া কাপড় চোপড় সব।
তারপর তামান্নার দিকে তাকিয়ে আরও বলে, এই তুমি এমন চিজ সবসময় কেমতে পরো? নিঃশ্বাসী বা ইজিলি নাও কেমতে? ফ্যাশন একটু কষ্টকর, অভ্যাস হয়ে গেলে আর সমস্যা হয় না। তামান্না শাড়ি আনপিন করতে করতে উত্তর দেয়, নো, ফ্যাশন হবে কমফোর্টেবল, যেটা স্বস্তিদায়ক। ফ্যাশন ডিজাইনারদের প্রথম প্রায়োরিটি থাকে কোয়ালিটিফুল ফেব্রিক্সের ওপর। অ্যাথনিক ইন্টেলেকচুয়াল লুক, জাক্স, জুয়েলারি, স্টাইলিং, ড্রেস আপ, কত যে এদের ব্যাপার স্যাপার জিয়ানা ভেবে কুল পায় না। মাঝে মধ্যে জিয়াউলের ওপর সে কৃতজ্ঞ বোধ করে খুব। যেখানে শার্ট প্যান্ট আর টি শার্টেই সব খতম হয়ে যায়, সেখানে কেন এত বাড়াবাড়ি? জেনি অর্ধশোয়া হয়ে বসে জিজ্ঞেস করলো, কাজ হলো কিনা সেটা বল, সব আজাইরা প্যাচাল সাইডে রাখ। জিয়ানা হতাশায় ধপ করে জেনির পাশে শুয়ে পড়ল। তামান্না বলে ওঠে, তেমন কোনো ক্লু বা প্রমাণ পাইনি। ব্যাটা মদন নেশার ঘোরে নাক ডেকেই কুল পায় না, কথা বলিবে কোন সুমা? জিয়ানা বলে জেনিকে জড়িয়ে ধরে। এখনও শরীর বেশ গরম তার। জিয়ানার কাছে এখন আঞ্জুমানের চেয়ে জেনিকে মামা বেশি লাগে। মাত্র 3 বছরের গ্যাপ তাদের, তারপরও সবসময় জিয়ানাকে আগলিয়ে রাখে। জেনি এক হাত দিয়ে জিয়ানার মুখের চুল সরিয়ে বলল, তোকে আজ হুড়পড়ির চেয়ে কিছু কম লাগেনি জিও? কি সুন্দর তুই, অথচ কিভাবে থাকিস। আব্বু এখন আর কিছু বলবে না, তুই নর্মালি চলবি। এইভাবেই আমি নর্মাল। অভ্যাস চাইলেই পাল্টানো যায় না, সময়ের প্রয়োজন। তামান্না বাথরুমে ঢুকতে ঢুকতে বলে, শ্বশুরবাড়ি গিয়ে ঠিকই অভ্যাস বদলে যাবে, কারণ ঠেলার নাম বাবাজি। জেনি জিজ্ঞেস করলো, এখন কি করবি? আর তো কোনো ওয়ে দেখছি না। আছে আছে, লাস্ট একটাই ওয়ে আছে। কি সেটা? নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ মানে? উত্তরে জিয়ানা মুচকি হাসলো, মনে মনে ভাবলো, কাবলিওয়ালা জিয়ানা কারো ঋণ রাখে না। আপনি আড়ালে থেকে সাহায্য করেন আর আমি সবার সামনে দাঁড়িয়ে। দেখা হচ্ছে কাল। তামান্না বাথরুম থেকে বের হলে জিয়ানা যেতে যেতে গাইল, আঁকাবাঁকা কে কে? আমি না তুমি না, অ্যাঁ অ্যাঁ।